দর্শক, আগের পর্বে আমরা দেখেছিলাম উইন গ্রামের ফুল উৎসবে পুডের জন্য নিজের লেখা গান পরিবেশন করার পর একটা অদ্ভুত কাণ্ড করে বসে। সে সবাইকে চমকে দিয়ে পুডকে তার গার্লফ্রেন্ড হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। এই ঘটনায় পুড নিজেও খুব হতভম্ব হয়ে যায়। পুডের মা এবং আন্টিও বিব্রত বোধ করে অনুষ্ঠান থেকে বেরিয়ে আসে। পরে অবশ্য উইন পুডকে মানিয়ে নেয়। তারা ফার্মের সুন্দর পরিবেশে হাত ধরে হাঁটতে হাঁটতে নিজের স্বপ্ন বুনতে থাকে। আর এদিকে কারান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা আঁকতে শুরু করে। উইন আর পুডের সম্পর্ক কোন দিকে যেতে চলেছে, আর কারানেরই বা পরবর্তী চাল কি হতে চলেছে? আসুন দেখে আসি আজকের পর্বে কি সারপ্রাইজ অপেক্ষা করছে। উইন আর পুড দুজনে হাত ধরাধরি করে ফার্মের ভেতর হেঁটে হেঁটে রোমান্টিক সময় কাটাচ্ছিল। হঠাৎ ছোড়কে দেখে তারা লজ্জা পেয়ে যায়। ছোড় মুচকি হেসে খোঁচা মেরে বলে, রোমান্সে না হয় মন ভরবে, কিন্তু পেট ভরাতে তো খাওয়া লাগবে নাকি? আন্টি খাবার নিয়ে বসে আছে, চলো তাড়াতাড়ি। সবাই একসাথে খেতে চলে যায়। কিন্তু এদিকে আবার কারানের নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গিয়েছে। সে দুদিন ধরে উইনকে ফোন দিতে দিতে অস্থির হয়ে গিয়েছে। টেন্ডার জমা দেওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু সে এখনো জানতে পারেনি উইনের কোম্পানি অকশনে কত টাকা বিড করতে চলেছে। আর এটা জানার জন্যই তার উইনের কাছ থেকে প্রজেক্ট ফাইলটা প্রয়োজন। কিন্তু উইন তার ফোনই ধরছে না। খেতে বসেও পুড আর উইন খুনসুটি শুরু করে, চোখাচোখি করে একে অন্যের প্লেটে খাবার তুলে দেয়। এসব দেখে সবাই মুচকি মুচকি হাসতে থাকে। শুধু পুডের মা একটু বিরক্ত বোধ করেন। খাওয়া শেষে থন্ড্রব আর ছোর ফার্মের দিকে হাঁটতে যায়। ছোর বলে, উইন আর পুডের জুটি কত কিউট লাগছে। অথচ পুডের মা কেন যে খুশি না, সেটাই বুঝলাম না। থন্ড্রব ছোরকে জিজ্ঞেস করে, ওদের কথা ছাড়ো, তুমি আমাকে কবে থেকে পছন্দ করা শুরু করেছ সেটা আগে বলো। ছোর লজ্জা পেয়ে বলে, ধেত, জানি না, বলেই সে পালিয়ে যায়। এদিকে ওয়াইকে জুয়ের বাবা জুয়ের মায়ের ড্রেস পরতে দিয়েছে। গ্রাম্য পোশাকে ওয়াইকে দেখেই জুয়ের মুখটা হা হয়ে যায়। তার মুগ্ধতা যেন কাটছিলই না। জুয়ের বাবাও জুকে বলে, তোর মায়ের ড্রেসে ওয়াইকে দেখতে ঠিক তোর মায়ের ইয়াং বয়সের মতোই কিউট লাগছে, তাই না? জো আর উত্তর দিবে কি? সে তো ওয়াইয়ের দিকে তাকিয়েই অন্য রাজ্যে হারিয়ে গিয়েছে। জোকে তার বাবা বলে ওয়াইকে আশেপাশে ঘুরে দেখাতে। জো ওয়াইকে নিয়ে তাদের ফার্মে ঘুরতে বের হয়। ওয়াই জোকে বলে, তোমার বাবা খুব ভালো মানুষ, খুবই বন্ধুসুলভ, কত সুন্দর করে কথা বলেন। কিন্তু আমার বাবা একদম উল্টো, খুবই স্ট্রিক্ট তিনি। আমরা এক বাড়িতে থাকলেও মনেই হয় না আমরা একসাথে আছি। উনি যেটুকু কথা বলেন শুধু ব্যবসা আর টাকা নিয়েই। এর বাইরে তিনি কিছুই বোঝেন না। আমার বাবা যদি তোমার বাবার মতো হতেন, তাহলে আমার জীবনটা হয়তো আরো সুন্দর হয়ে যেত। ওয়াইয়ের কথা শুনে জো একটু ইমোশনাল হয়ে যায়। ওয়াই জোদের বাগানে অর্কিড ফুলের বাগান দেখে মুগ্ধ হয়ে যায়। জো জানায়, এগুলো খুবই রেয়ার প্রজাতির অর্কিড, সব জায়গায় এসব পাওয়া যায় না। ওয়াই অর্কিডের ঘ্রাণ নিয়ে খুব উৎসুক হয়ে যায় এবং তার মাথায় একটা প্ল্যান চলে আসে। সে জো এবং তার বাবাকে জানায়, সে এয়ারপোর্টে দেখেছিল ট্যুরিস্টরা খুব আগ্রহের সাথে অর্কিড কিনছিল। তাই সে কৌতূহলে খোঁজ খবর নিয়ে থাই অর্কিড থেকে পারফিউম বানানো পদ্ধতি শিখেছিল। তার ধারণা, অর্কিডের পারফিউম বানালে সারা বিশ্বেই ব্যাপক চাহিদা পাবে। তাই সে জোয়ের বাবার অনুমতি নিয়ে আরও বিস্তারিত খোঁজ নিতে চায়। জোয়েরও তার আইডিয়াটা ভালো লাগে, তাই সে বলে, তাহলে চলো, ক্লাসের জন্য এটার ওপরে আমরা একটা রিপোর্ট তৈরি করি। দুজন চলে যায় রিপোর্ট তৈরি করতে। উইন বসে বই পড়ছিল। তখন পুডের মা এসে উইনের কাছে বসে এবং জিজ্ঞেস করে, উইন গতকাল মঞ্চে কথাগুলো কেন বলল? পুডের মা বুঝায়, তারা ছোট কমিউনিটিতে বাস করে। এটা ব্যাংককের মতো বড় কোনো শহর না। এখানে কিছু ঘটলে সবাই খুব দ্রুত জেনে যায়। উইন তাকে আশ্বস্ত করে বলে, পুড তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ মানুষ। পুড তাকে জীবনটা নতুনভাবে শুরু করতে শিখিয়েছে। তার পুডের প্রতি যা অনুভূতি, তা কখনোই সে অন্য কারো প্রতি অনুভব করেনি। সে পুডকে খুব ভালো রাখবে, কখনোই কষ্ট দেবে না। উইনের কথায় পুডের মা বেশ আশ্বস্ত হন। এদিকে আরও দুজন পুড আর উইনকে নিয়ে চিন্তিত। ছোর খুব উৎসাহের সাথে থন্ড্রুপকে জিজ্ঞেস করে, পুডি উইনের জন্য পারফেক্ট জীবনসঙ্গী কিনা। তখন থন্ড্রুপের মুখটা শুকিয়ে যায়, কারণ তার পুডকে দিয়ে সাইন করানো সেই সিক্রেট এগ্রিমেন্টের কথা মনে পড়ে। থন্ড্রুপ শুকনো মুখে বলে, তাদের পারফেক্ট হতে গেলে এখনো বহু পথ পাড়ি দিতে হবে। উইন রুমে এসে তার ফোনটা দেখে আটকে ওঠে। কারণের অনেকগুলো মিস কলের নোটিফিকেশন উঠে আছে। উইন সাথে সাথেই তাকে ফোন দেয়। কারণ অস্থির হয়ে জিজ্ঞেস করে, প্রজেক্টের ফাইলটা কোথায়? অকশনের আগে সে একটু চোখ বুলিয়ে দেখতে চায়। উইন তাকে সরল মনেই বলে দেয়, ফাইলটা তার ঘরেই রয়েছে। অনেকক্ষণ টেনশনে থাকার পর অবশেষে কারণের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে।
উইন পুটকে জানায় সে আগামীকাল ব্যাংককে চলে যাবে, কিন্তু পুট জানায় সে যেতে পারবে না, কারণ ফুল উৎসবে তাদের ফার্মটা ট্যুরিস্টদের জন্য সিলেক্ট করা হয়েছে। তাই ট্যুরিস্টরা আসার আগেই ফার্মকে প্রস্তুত করতে হবে। এজন্যই পুটের এখানে থাকা খুবই জরুরি। উইন আপসেট হয়ে বলে, তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে। পুট হেসে বলে, ঢং কইরো না, তোমার সাথে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করছিলা। উইন বলে, তখন তো সে তাকে ঘৃণা করত, কিন্তু এখন ঘৃণা ভালোবাসায় বদলে গেছে। উইন তাকে অনুরোধ করে তার সাথে ব্যাংককে যাবার জন্য, কিন্তু পুট জানায় এখানে তার রেসপন্সিবিলিটি আছে, তাই চাইলেও সে যেতে পারবে না। উইন আর কি করবে, পুটের ঘাড়ে মাথা দিয়ে আপসেট হয়ে বসে থাকে। আর কারান তখন নামান্টির কাছে গিয়ে বলে উইনের ঘরের চাবিটা দিতে। নামান্টি দিতে না চাইলে সে বলে উইনের পারমিশন আছে, তাই নামান্টি তাকে সাথে নিয়ে উইনের ঘরে যায়। কারান তন্ন তন্ন করে প্রজেক্টের ফাইলটা খুঁজতে শুরু করে, কিন্তু খুঁজে না পেয়ে কারান নামান্টিকে বলে উইনের সিক্রেট ড্রয়ারের চাবিটা দিতে। নামান্টি দিতে না চাইলে সে তাকে দেয়ালে ধাক্কা মেরে জোর করে চাবিটা নিয়ে নেয়। সে নামান্টিকে ঘর থেকে বের করে দেয়, তারপর ড্রয়ার খুলেই ফাইলটা পেয়ে যায়। ফাইলের সাথে সে উইনের একটা চেক বইও পেয়ে যায়। চেক বইটা নিয়ে তার মাথায় নতুন আরেকটা প্ল্যান এসে যায়। সে ওয়াইয়ের বাবাকে ফোন দিয়ে বলে দ্রুত সোমদাতের সাথে একটা মিটিং ফিক্স করতে। এদিকে ছোর আর থন্ড্রবেরও ভ্যাকেশন শেষ হয়ে যায়, কারণ উইন আজ ব্যাংককে চলে যাবে, তাই তাদেরও ফিরে গিয়ে কাজে যোগ দিতে হবে। থন্ড্রব ছোরকে চকলেটের বাক্সটা দেয়। ছোর একটা চকলেট বের করে র্যাপার খুলে দেখে সেখানে টাস্ক দেয়া আছে, তোমার প্রিয় মুভিটা দেখো। ছোর বলে, মুভি দেখার বদলে যদি আমরা অন্য কিছু করি? থন্ড্রব জিজ্ঞেস করে সে কি করতে চায়। ছোর বলে সেটা সে ব্যাংককে ফিরে গিয়ে বলবে। উইন, ছোর আর থন্ড্রব ব্যাংককের জন্য বেরিয়ে পড়ে। কারান রেস্টুরেন্টে বসে তার গ্র্যান্ড কোম্পানির পার্টনারের হাতে উইনদের প্রজেক্টের কপিটা তুলে দেয়। তার পার্টনার বলে, যাক, শেষমেশ কাজটা করে দেখালে। কারান বলে, এটা তো সবে শুরু, এখনও অনেক কিছু করা বাকি আছে। উইনও ততক্ষণে ব্যাংককে চলে এসেছে। উইনের খিদে পেয়েছিল, তাই সে কারান যেখানে আছে সেই একই রেস্টুরেন্টে খেতে ঢোকে। কারানের পার্টনার অবশ্য তখন ওয়াশরুমে গিয়েছিল, আর ঠিক সেই মুহূর্তেই উইন সেই চেয়ারে এসে বসে পড়ে। কারান তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তার তো আরও কয়েকদিন পরে আসার কথা ছিল। উইন জানায় কারানের একা একা খাটনি বেশি হয়ে যাচ্ছিল, তাই সেও তাকে হেল্প করতে চলে এসেছে। কারানের পার্টনার ওয়াশরুম থেকে ফিরলে কারান তাকে ইশারায় চলে যেতে বলে। অবশ্য প্রজেক্টের কপিটা তখন টেবিলেই পড়েছিল। উইন সেটা কি দেখার জন্য খামটা খুলতে গেলেই কারান এক ঝটকায় খামটা কেড়ে নেয়। অবশ্য উইন এতে তেমন সন্দেহ করে না, তার এখন খিদে লেগেছে। সে খাবার অর্ডার করতেই ব্যস্ত হয়ে যায়। ছোট থন্ড্রুবকে বলে তারা মুভি না দেখে বরং একটা ড্রামা সিরিজ দেখবে। থন্ড্রুব অসম্মতি জানিয়ে বলে, একটা মুভি 2 ঘন্টাতেই দেখে শেষ করা যায়, কিন্তু একটা ড্রামা সিরিজ দেখতে গেলে 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে, এতক্ষণ দেখতে গেলে বোর লাগবে। ছোর বলে, আরে আমরা তো আর পুরো ড্রামা দেখব না, বাঁশঝাড়ের ড্রামার এক্সপ্লেনেশন দেখব, তাহলে সেই 2 ঘন্টাতেই পুরো সিরিজ দেখা হয়ে যাবে। এবার থন্ড্রুব ছোরের কথা মেনে নেয়। ছোর থন্ড্রুবকে তার বাড়িতে নিয়ে গিয়ে বাঁশঝাড়ের আই ওয়ানা বি সুপারস্টার ড্রামাটা চালু করে দেয় এবং দুজনে দেখতে শুরু করে। দুজনেই বেশ মজা করে ড্রামা দেখছিল। এরই মধ্যে আবার লাডা বারবার থন্ড্রুবকে ফোন দিয়ে বিরক্ত করছিল, তাই থন্ড্রুব বিরক্ত হয়ে ফোনটা অফ করে দেয়। উইন বাড়িতে ফিরে কারানকে জিজ্ঞেস করে সে ফাইলটি দেখেছে কিনা। কারান বলে সে ফাইলটা দেখে আবার জায়গা মতো রেখে দিয়েছে। উইন বলে, ঠিক আছে, তাহলে তারা বাকি কথা কাল বলবে। উইন রুমে চলে গেলে কারান কাউকে একটা ফোন দিয়ে বলে কাল খেলা হবে, কাল যেন সে প্রস্তুত থাকে। রুমে ফিরেই উইনও পুটকে ফোন দেয় এবং বলে সে পুটকে মিস করছে। পুট বলে, ওভার অ্যাক্টিং করো না তো, ঘুমাও। উইন আবারও বলে, আমি সত্যিই তোমাকে মিস করছি, তুমি আমাকে মিস করছো না? পুট বলে সে একদমই মিস করছে না, কিন্তু তার কথার ধরনে উইন ঠিকই বুঝে যায় পুট তাকে মিস করছে। দুজনের কথাবার্তা বাড়তেই থাকে। আর এদিকে থন্ড্রুব আর ছোট ড্রামাতেই মশগুল হয়ে যায়। দুজনই অনেক এনজয় করে, কখনো হাসে, কখনো বা কাঁদে। মাঝরাতে ছোর ঘুমিয়ে গেলে থন্ড্রুব তার কোলে তাকে জায়গা করে দেয়। ছোর বেঘরে ঘুমায় আর থন্ড্রুব তার মাথায় হাত বুলিয়ে দেয়। এদের ড্রামা দেখা শেষ হয়ে গেলেও উইন আর পুরের কথা কিন্তু থামে না। শেষে পুরের মা এসে পুটকে ডাকলে তবেই তারা কথা থামায়। পুটের মা তাকে জিজ্ঞেস করে উইনের ব্যাপারে সে কতটা সিরিয়াস। পুট বলে সে ঠিক জানে না, কিন্তু উইন যে সিরিয়াস এটা সে নিশ্চিত। পুটের মা বলে কোনো সিদ্ধান্ত নেবার আগে ভেবেচিন্তে তবেই যেন সে সিদ্ধান্ত নেয়। পরের দিন উইন অফিসে গিয়ে সবার সাথে প্রজেক্টের ব্যাপারে ব্রিফিং করে। ব্রিফিং শেষ করে বের হবার সময় কারান তাকে বলে তাদের এই প্রজেক্ট নিয়ে আরও খোঁজখবর নেওয়া উচিত,
যেহেতু এই প্রজেক্টের মাধ্যমেই তাদের কোম্পানির হারানো রেপুটেশন ফিরে আসবে। কারান তাকে ফুসলিয়ে বলে, চল বাইরে খেয়ে আসি। উইনও রাজি হয়ে যায়। রেস্টুরেন্টে গিয়ে তারা খেতে বসতেই ওয়াইয়ের বাবা ওয়ান চাই এবং অকশনের একজন হোস্ট সেখানে আসে। আসলে কারানই তাদের শিখিয়ে পড়িয়ে এখানে নিয়ে এসেছিল। কি কি কথা বলতে হবে সেটাও শিখিয়ে রেখেছিল। তারা আসতেই প্রজেক্টের অকশন নিয়ে নানা রকম কথাবার্তা শুরু করে। কথাবার্তা শুরু হতেই কারানের ফোনটা বেজে ওঠে এবং ফোনটা ধরার জন্য সেখান থেকে সাইডে সরে যায়। আসলে ফোন-টোন কিছুই আসেনি। সে নিজেই ফোনে অ্যালার্ম সেট করে রেখেছিল যাতে ঠিক সময় কেটে পড়তে পারে। শুধু তাই না, কারণ ওদের টেবিলের ওপর একটি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যেটাতে তাদের সকল কথোপকথন এবং ভিডিও ফুটেজ রেকর্ড হচ্ছিল। অর্থাৎ আমরা বুঝতেই পারছি উইনকে সাংঘাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। পরের দিন সকালে ছোর এবং থনরূপ একসাথে অফিসে আসে। থনরূপকে বারবার হাই তুলতে দেখে দারোয়ান জিজ্ঞেস করে, মনে হচ্ছে আপনি সারা রাত ঘুমুননি। ছোর বলে, হ্যাঁ, কারণ সে সারা রাত অনেক কাজ করেছে। দারোয়ান তখন বলে, বুঝতেই পারছি আপনারা কাজ নিয়ে অনেক ব্যস্ত আছেন। এজন্যই কারণ সাহেব দুদিন আগে রাত 8টার সময় ডকুমেন্ট খুঁজতে এসেছিলেন। ওরা দুজনেই অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের ডকুমেন্ট? দারোয়ান জানায়, কিসের ডকুমেন্ট সে জানে না। কারণ সাহেব শুধু তার কাছে এসে প্রেসিডেন্টের রুমের চাবি চেয়েছিল। ছোর আর থনরূপ দুজনেই মুখ চাওয়াচাই করতে থাকে। এদিকে কারান জুয়াকর্ণের বাড়িতে তার সাথে দেখা করতে গিয়ে থিপের সাথেও দেখা হয়ে যায়। থিপ তো কারানকে দেখেই গালাগালি শুরু করে। তখন কারান বলে, ছোটবেলা থেকে দেখলেও আপনি আজও আমাকে চিনতে পারেননি। আপনার জুয়াকর্ণকে জেল থেকে আমিই ছাড়িয়েছি। এই যে এখানে বসে দুজন রং তামাশা করছেন, সেই সুযোগ আমার জন্যই হয়েছে। থিপ এবার বেশ খুশি হয় এবং বলে, কারান খুব ভালো মানুষ, তাকে সে এতদিন ভুল বুঝে এসেছে। ঠিক এই সুযোগটা কাজে লাগিয়ে কারান থিপকেও নিজের দলে টেনে নেয়। থিপ বেরিয়ে গেলে কারান জুয়াকর্ণকে কিছু পেপারস দেয় এবং বলে, কোম্পানির নামে 7 কোটি টাকার একটি ভাউচার তৈরি করতে। আর এই কাজের বিনিময়ে সে জুয়াকর্ণকে মোটা অঙ্কের টাকাও দেয়। পরের দিন কাউকে না জানিয়েই পুট ব্যাংককে উইনের বাড়িতে চলে আসে। পুটকে পেয়ে বাড়ির কাজের লোকেরা খুব খুশি হয়। নামান্টি পুটের ব্যাগটা তুলতে গিয়ে হঠাৎ মাথায় চক্কর খায়। তখন সবাই ওনাকে ধরাধরি করে সামলাতেই ব্যস্ত হয়ে যায়। তখন পুট হঠাৎ খেয়াল করে নামান্টির হাতে আঘাতের চিহ্ন। পুট জিজ্ঞেস করে, উনি আঘাত পেলেন কিভাবে? নামান্টি প্রথমে কিছু বলতে না চাইলেও পরে পুটের জোরাজুরিতে বলে দেন, গত পরশু রাতে কারণ জোর জবরদস্তি করে ওনার কাছ থেকে উইনের ড্রয়ারের চাবি নিয়ে কিছু একটা খুঁজছিল। পুট জিজ্ঞেস করে, এই ব্যাপারে উইন কিছু জানে কিনা? নামান্টি বলে, কারান তো বলেছিল সে নাকি উইনের কাছে পারমিশন নিয়েই এসেছিল। পুড আর কিছু না বলে সোজা অফিসে চলে যায়। অফিসে গিয়ে শুনে উইন কারানের সাথে লাঞ্চ করতে গেছে। উইন আর কারান ফিরে এসে দেখে পুট তার ডেস্কে বসে আছে। উইন তো পুটকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে যায়, আর কারান রাগী চোখে তাকিয়ে থাকে। দুজনকে এত খুশিতে থাকতে দেখে তার আর সহ্য হচ্ছিল না, তাই রাগে গজগজ করে বাইরে বেরিয়ে আসে আর মনে মনে বলে, তোদের এই সুখ আর বেশি দিন টিকবে না। উইন পুড আসার খুশিতে তাকে নিয়ে ঘুরতে বের হয়। ঘোরাঘুরির এক ফাঁকে উইন পুডকে না জানিয়েই পুডের জন্য একটা ড্রেস কিনে। তারপর রেস্টুরেন্টে খাওয়ার সময় ইচ্ছে করে পুডের ড্রেসে সে সস ফেলে দেয়। তারপর তাকে ওয়াশরুম থেকে ড্রেসের সসগুলো মুছে আসতে বলে। পুড ওয়াশরুমে ঢুকলে উইন ওয়েটারকে দিয়ে সেই ড্রেসটা পাঠিয়ে দেয়। ড্রেসটা দেখেই পুড অবাক হয়ে যায়। একটু আগে এই ড্রেসটাই তার পছন্দ হয়েছিল, কিন্তু সে তো উইনকে কিছুই বলেনি, তবুও সে কিভাবে বুঝলো? পুড ড্রেসটা পরে উইনের সামনে আসলে সে মুগ্ধ হয়ে পুডকে দেখতে থাকে। পুট বলে, সামান্য ব্যাপারে এত নাটকীয়তার কিন্তু দরকার ছিল না। এরপর সে সসের বোতলটা নিয়ে দুষ্টুমি করে বলে, এবার আমি তোমাকে সস মাখিয়ে দেই। উইন আতকে উঠে বলে, এই একদমই না, আমার কাছে কিন্তু এক্সট্রা ড্রেস নেই। দুজনই সারাদিন আনন্দ হাসি মজা করে বেড়ায়। ওদিকে তো তারা আনন্দ করে বেড়াচ্ছিল, আর বাড়িতে থিপ তখন সত্যিকারের থিফ মানে চোরের মতো করে একটা অ্যান্টিক শোপিস সরিয়ে নিচ্ছিল। এর আগেও সে কয়েকটি শোপিস চুরি করে বিক্রি করেছে, কিন্তু আজ সে নামান্টির কাছে হাতে নাতে ধরা পড়ে যায়। নামান্টি তাকে বাধা দিলে সে ওনাকে মারধর শুরু করে। এই দৃশ্য দেয়ালের আড়াল থেকে দেখে কারান মুচকি মুচকি হাসছিল। সে তো এটাই চায়, যেন পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে যায়। এরই মধ্যে উইন আর পুট বাড়িতে চলে আসায় থিপ নামান্টিকে ছেড়ে দেয়, আর এমন ভাব ধরে যেন উইনের চিন্তায় সে অস্থির হয়েছিল এতক্ষণ। উইন আর পুট রুমে চলে এলে সে নামান্টিকে কড়া করে বলে দেয়, যদি এই ব্যাপারে উইন জানতে পারে তাহলে তাকে মেরেই ফেলবে। থিপের আগুনে ঘি ঢালার জন্য কারান তার কাছে হাজির হয়। কারান তার কাছে গিয়ে ব্রেন ওয়াশ করে, পুট যদি এই বাড়ির বউ হয়ে যায় তাহলে থিপের হাত থেকে সমস্ত কন্ট্রোল হারিয়ে যাবে
সে নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে যাবে। এসব শুনে তো থিপের মাথা খারাপ হয়ে যায়। পরের দিন উইন আর পুট যখন অফিসে বের হচ্ছিল, তখন থিপ তাদের আজকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সে পুটকে অ্যাটাক করে বলে, গ্রামের যত সব কৃষক মেয়ে, এরকম মেয়ে আমাদের কমিউনিটিতে কখনোই মানাবে না। যদিও পুট খুব বিব্রত বোধ করে, তবে উইন তার প্রতিবাদ করে বলে, আমার বাবা আপনার মতো আনকালচারাল মেয়েকে কমিউনিটিতে মানিয়ে নিতে পারলে আমিও পুটকে এই কমিউনিটিতে মানিয়ে নিতে পারবো। এরপর সে পুটকে নিয়ে বেরিয়ে যায়। পুট থিপের কথাতে খুব আপসেট হয় এবং উইনকে বলে, উনি ভুল কিছু বলেননি। আমি সত্যি এই সমাজের সাথে মানানসই না। পুট উইনের অপেক্ষা না করেই অফিসে চলে যায়। অফিসে গিয়েও তাদের মধ্যে আরেক দফা ঝামেলা শুরু হয়ে যায়। পুট জানতে পারে এই প্রজেক্টে উইন আবারও কারানকে ঢুকিয়েছে। এটা শুনে সে রেগে উইনের সাথে কথা কাটাকাটি করে, কিন্তু উইনের বোঝার মতো বুদ্ধি নাই যে তার কাছের বন্ধু তার সবচেয়ে বড় শত্রু। যাই হোক, ঝামেলা টামেলা মিটিয়ে সবাই অকশনের জন্য বেরিয়ে পড়ে। উইন, পুট, থন্ড্রব আর ছোর অকশন সেন্টারে গিয়ে পৌঁছায়, কিন্তু তারা গিয়ে অবাক হয়ে যায়, কারণ হঠাৎই অকশন ক্যান্সেল করা হয়েছে। এরই মধ্যে আবার পুলিশ এসে যায় এবং উইনকে বলে তার বিরুদ্ধে অকশনের একজন জাজকে ঘুষ দিয়ে টেন্ডার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, তাই তাকে এখন জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হবে। পুলিশ উইনকে থানায় নিয়ে যায়। উইনের সাথে লয়ার হিসেবে থন্ড্রব যায়। পুলিশ বলে উইন সোমদাত নামের একজন জাজকে ঘুষ দিয়েছে। তখন উইনের মনে পড়ে সে যখন কারানের সাথে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, তখন এই লোক ওয়াইয়ের বাবার সাথে এসেছিল। পুলিশ তাদেরকে সেদিনের ভিডিও ফুটেজটা দেখায়। তখন উইন পুলিশকে জানায় তাদের জাস্ট একবার হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল, পার্সোনালি তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু তখনই পুলিশ তাকে তার নিজের হাতে সই করা একটা 7 কোটি টাকার চেক দেখায়, যেটা তার পক্ষ থেকে সোমদাতকে দেওয়া হয়েছে। উইন তো এবার পুরো আকাশ থেকে পড়ে, এটা কিভাবে সম্ভব? থন্ড্রব পাশে বসে বুঝতে পারে উইন অনেক বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবুও থন্ড্রব টেকনিক্যালি উইনের জামিন করায় এবং হলফনামা দেয় উইন কোর্টে তার জবানবন্দি দেবে। পুলিশ জামিনের কার্যক্রমের জন্য উইনকে নিয়ে বাইরে আসছিল। তখন সেখানে কারান চলে আসে। কারানকে দেখে উইন কিছুটা ভরসা পায়। সে পুলিশকে বলে সেদিন যা ঘটেছিল কারান তার প্রত্যক্ষদর্শী সাক্ষী। কারানকে সেদিনের ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে বলে সেদিন কি হয়েছিল সে জানে না। উইন সেদিন ঘোষের অফার দিয়েছিল কিনা সেটাও সে জানে না, কারণ ওই মুহূর্তে সে সাইডে ছিল। কারণ এমনভাবে কথাগুলো বলে তাতে মনে হয় উনি অপরাধী। কারণের কথা শুনে উইন হতভম্ব হয়ে যায়, একেবারে নির্বাক হয়ে যায়। তার মুখ দিয়ে আরেকটা কথাও বের হয় না। জামিন পেলেও উইন কারানের উপর প্রচণ্ড আপসেট হয়ে যায়। যাকে সে নিজের ভাইয়ের মতো ভেবে এসেছে, সে তাকে এত বড় ধোকাটা দিল। উইনের মতো পুরো নির্বাক হয়ে যায়, কিন্তু সে জানে এই মুহূর্তে তাকেই উইনের পাশে দাঁড়াতে হবে। বাড়ি ফিরে পুর উইনকে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। উইন বলে, আর কিছু ঠিক হওয়ার নয়। সে যদি এখন নিজেকে ইনোসেন্ট প্রমাণ করেও ফেলে তবুও কোনো লাভ নেই, কারণ কোম্পানির যা বদনাম হওয়ার তা তো হয়েই গেছে। তার চেয়েও দুঃখের বিষয় বদনামটা তার জন্যই হলো। তাকে এখন আর কেউ বিশ্বাস করবে না। পুট উইনের হাতের উপর হাত রেখে বলে, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তোমাকে বিশ্বাস করি। উইন এবার নিজের প্রতি আত্মবিশ্বাস পায়। সে বলে, তুমি আমাকে বিশ্বাস করো, এটাই আমার জন্য যথেষ্ট। দুনিয়ায় আর কেউ বিশ্বাস করুক বা না করুক, তাতে কিছুই যায় আসে না। উইন আর পুডের আসতে দেরি হওয়ায় নামান্টি ড্রয়িং রুমের সোফাতেই শুয়ে ঘুমিয়ে যায়। তখন অন্ধকারে কেউ নেই ভেবে কারণ তার পার্টনারের সাথে উইনকে ফাঁসানোর ব্যাপারে কথা বলতে বলতে ড্রয়িং রুমে চলে আসে। তখন কারানের কথাগুলো তিনি শুনে ফেলেন। তিনি তাৎক্ষণিক ওনার মোবাইলটা বের করে কারানের কথাবার্তা রেকর্ড করা শুরু করেন। কিন্তু হঠাৎ হাত থেকে ফোনটা পড়ে গেলে কারান বুঝে যায় সেখানে কেউ আছে। নামান্টি ফোনটা খুঁজে পাওয়ার আগেই কারান ওনাকে দেখে ফেলে। অবশ্য কারান তখনও বুঝতে পারেনি নামান্টি তাকে রেকর্ড করছিলেন। কারান নামান্টিকে জোরাজুরি শুরু করে তিনি কিছু শুনেছেন কিনা। নামান্টি প্রথমে অস্বীকার করেন যে তিনি কিছুই শুনেননি, কিন্তু কারান ঠিকই বুঝে যায় সে নামান্টির সব শুনে ফেলেছে। তাই কারান ওনাকে সামলানোর চেষ্টা করে। যদি উনি নিজের মুখটা বন্ধ রাখেন তাহলে সেও ওনাকে শান্তিতে এই বাড়িতে থাকতে দেবে। কারানের কথা শুনে নামান্টি খুব ক্ষেপে যান এবং বকাবকি শুরু করেন। কারান একটা অকৃতজ্ঞ, বেঈমান, অমানুষ। উইনের পরিবার তাকে ডাস্টবিন থেকে তুলে এনে পড়াশোনা করিয়ে কোম্পানির এত বড় পদে জায়গা দিয়েছে, অথচ সে এই প্রতিদান দিল। এবার কারানও নামান্টির ওপর জোরাজুরি শুরু করে। নামান্টি কারানকে থাপ্পড় মেরে সেখান থেকে বাইরে পালিয়ে যায়, কিন্তু কারান ওনাকে ধরে ফেলে, তারপর সুইমিং পুলের পানিতে ফেলে হত্যা করে ফেলে। নামান্টি সাঁতার জানতেন না, তাই সবাই ভাববে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মরে গেছে।
কিছুক্ষণ পর উইন আর পুরো বাড়িতে ফেরে, কিন্তু তারা কিছুই বুঝতে না পেরে নিজেদের ঘরে চলে যায়। সকালে কাজের লোকেরা ঘুম থেকে উঠে কাজ করার সময় খেয়াল করে নামানটি কোথাও নেই। একজন ওনাকে খুঁজতে খুঁজতে সুইমিং পুলের পাশে চলে যায়। সে নামানটির নিথর মৃতদেহটাকে দেখতে পেয়েই চিল্লে উঠে কাঁদতে শুরু করে। তার চিৎকার শুনে বাকি সবার সাথে উইন আর পুরো বেরিয়ে আসে। প্রিয়জনের মৃত্যুতে তারাও শোকাহত হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভেঙে পড়ে উইন, কারণ তার মা মারা যাওয়ার পরে উনি তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। ইনভেস্টিগেশনের জন্য একজন চৌকস পুলিশ অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে। সে এসে বাড়ির সবাইকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে সন্দেহভাজন হিসেবে থিপের নাম প্রথমে বেরিয়ে আসে, কারণ থিপের শোপিস চুরি নিয়ে তার সাথে নামানটির ঝামেলার কথা সবাই জানে। এমনকি খুনি কারান নিজেও সাক্ষী দেয় যে খুনটা হয়তো থিপ করে থাকতে পারে। নামানটির মৃত্যুটা উইন কিছুতেই মেনে নিতে পারছিলেন না। সে মন খারাপ করে সেই সুইমিং পুলের পাশে বসে থাকত আর ওনার সাথে জড়িত স্মৃতিগুলোকে নিয়ে ভাবত। নামানটির মৃত্যুতে সে যতটা কষ্ট পেয়েছে, তার দাদার মৃত্যুতেও হয়তো সে এতটা কষ্ট পায়নি। পুট উইনের এই খারাপ সময় প্রতিটা মুহূর্তে তার পাশে থাকত। পরবর্তী দিন ইনভেস্টিগেশন অফিসার আবারও আসে এবং জানায় সে ইনভেস্টিগেশন করে দেখেছে এটা কোনো দুর্ঘটনাবশত সাধারণ মৃত্যু না, বরং তাকে হত্যা করা হয়েছে। আর তাদের প্রথম সন্দেহের তালিকায় রয়েছে থিপ। তাই তারা থিপকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়। স্বাভাবিক দৃষ্টিতে থিপকে খুনি মনে হলেও পুরের সন্দেহের তালিকায় ছিল কারান। কারানকে সে একবার জিজ্ঞেস করে ফেলে পুলিশ যে থিপকে সন্দেহ করে নিয়ে গেছে এ ব্যাপারে কারানের কি মত। কারান জানায় সে তো থিপ ছাড়া আর কাউকে সন্দেহজনক হিসেবে খুঁজে পাচ্ছে না, কারণ একমাত্র তার সাথেই নামানটির ঝামেলা ছিল। পুট খুঁচা মেরে বলে শুধু কি থিপের সাথেই ঝামেলা ছিল নাকি আরও কেউ আছে। পুট এটাও বলে অপরাধ যে করেছে সে কখনোই নিস্তার পাবে না। কারণ এগিয়ে গিয়ে বলে বেশি ওভার কনফিডেন্ট হওয়া ঠিক না। এখানের দুনিয়াটা তোমার ফুলের ফার্মের মতো না, এটা তোমার জায়গা না, তুমি নিজের ফার্মে ফিরে যাও। পুট হেসে বলে সময় দেখিয়ে দেবে কার জায়গা কোনটা। কারণ আবারও রেগে আগুন হয়ে যায়। তাই সে জোয়াকর্নের কাছে যায় এবং মোটা অঙ্কের টাকা দিয়ে বলে পুট খুব বেশি ডানা ঝাপটাচ্ছে, ওর ডানা দুটো কেটে ফেলার ব্যবস্থা করো। এমন ব্যবস্থা করবে যেন আর কখনো সে উঠতে না পারে। উইন নিজের বিছানায় উদাস হয়ে শুয়েছিল। পুলিশ অফিসার তাকে ফোন দিয়ে জানান তারা থিপকে জিজ্ঞাসাবাদের পরে নিশ্চিত হয়েছে সে খুনটা করেনি। তাই এখন তাদের মনে হচ্ছে নামানটি হয়তো সুইমিং পুলের পাশ দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে মারা গিয়েছেন। পুট অফিস ছুটির পর বের হয়ে ছোর আর থন্ড্রবের সাথে রেস্টুরেন্টে খেতে যায়। আর তখন থেকেই জোয়াকন তার লোকজনদের নিয়ে তাকে ফলো করতে শুরু করে। পুট খাওয়া দাওয়া শেষ করে থন্ড্রব আর ছোরকে রেখেই বেরিয়ে আসে, কিন্তু আসার সময় ভুলে সে তার পার্সটা ফেলে আসে। ওয়েটার সেটা ছোরকে দেয়, তাই পার্সটা ফেরত দেবার জন্য ছোর পুটকে ফোন করে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। পুট জানায় সে কাছাকাছি আছে। কথা বলতে বলতে পুট গাড়িটা থামাতেই জোয়াকর্ন আর তার লোকজন মুখোশ পরে এসে পুটকে অস্ত্রসহ ঘিরে ধরে। ফোনের উপাস থেকে ছোর বুঝতে পারে পুট কোনো বিপদে পড়েছে, তাই সেও থনরূপকে নিয়ে বেরিয়ে পড়ে। পুট গুন্ডাগুলোর সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু এতজনের সাথে সে পেরে ওঠে না। তারা পুটকে মারতে শুরু করে। এরই মধ্যে থনরূপ আর ছোড়ো চলে আসে। থনরূপ যথাসম্ভব পুটকে বাঁচাতে ফাইট করার চেষ্টা করে, কিন্তু সেও ধরাশায়ী হয়ে যায়। জোয়াকন পুটকে জোরে ঘুষি মেরে বলে সে যেন এখান থেকে দ্রুত তার ফার্মে ফিরে যায়। এটা তার জায়গা না। এরপরও যদি সে এখানে থাকে তাহলে তাকে মেরে ফেলা হবে। পুটকে ওয়ার্নিং দিয়ে তারা চলে যায়। এদিকে একজন কাজের লোক ড্রয়িং রুম গুছাচ্ছিল। হঠাৎ বজ্রপাতের শব্দে তার হাত থেকে মোবাইলটা টেবিলের নিচে পড়ে যায়। সে নিজের মোবাইলটা খুঁজতে গিয়ে নামানটির মোবাইলটা পেয়ে যায়। তারপর সে মোবাইলটা উইনের কাছে দিয়ে আসে। উইন দেখে মোবাইলটা চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, তাই সে মোবাইলটা চার্জে ঢুকায়। কিন্তু অন করার আগেই তার মোবাইলে ছোড়ের কল আসে এবং সে জানায় পুট এখন হাসপাতালে। কথাটা শোনা মাত্রই উইন হাসপাতালে দৌড়ে যায়। উইন পুটকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। পুটের সামান্য কিছু চোট লাগলেও হাড্ডিগুড্ডি কিছু ভাঙ্গেনি। উইন বলে যে তোমার সাথে এরকম করেছে তাকে আমি ছাড়ব না। তখন পুট বলে তার এই অবস্থা জোয়াকর্ন করেছে। উইন অবাক হয়ে জিজ্ঞেস করে পুট কিভাবে জানলো যে জোয়াকর্নই করেছে, কারণ সবাই তো মাস্ক পরা ছিল। পুট জানায় সে জোয়াকর্নের কণ্ঠ শুনে বুঝে গেছে, তবে জোয়াকর্নের পেছনে আরেকজনও আছে যে জোয়াকর্নকে অর্ডার দিয়েছিল তাকে মারতে। তখন উইন জিজ্ঞেস করে সে কে। পুট কারানের নামটা বলে দেয়, কিন্তু উইন বিশ্বাস করে না। পুট তাকে বুঝায় উইনের চেক ড্রয়ার থেকে কারানি চুরি করেছে। আর আজ তাকে মারধরের সময় জোয়াকর্ন যে কথাগুলো বলেছে আগের দিন কারানও ঠিক একই কথাগুলো তাকে বলেছিল। তবু উইন পুটের কথা বিশ্বাস করে না।
উইন বলে সে আর কারান একই সাথে বড় হয়েছে। কারান কখনোই তাকে পেছন থেকে ছুরি মারবে না। সে কারানকে শতভাগ বিশ্বাস করে। পুট হতাশ হয়ে উইনকে আর কিছুই বলে না। উইন নিজের ঘরে ফিরে যায়। এদিকে পুট ছাড়াও আরেকজন বিনা দোষে মারটার খেয়ে নাকমুখ ফাটিয়ে ফেলেছে। মানে থনরূপের কথা বলছিলাম আর কি। ছোট থনরূপকে তার বিছানায় শুইয়ে দেয়। থনরূপ ঘুমাচ্ছিল। তখন ছোট থনরূপের টেবিলে সেই চকলেটের বক্সটা দেখতে পায়। চকলেটের বক্সে তখনও একটা চকলেট ছিল। ছোট সেটার র্যাপার খুলে দেখে চিরকুটে লেখা আছে, তুমি কি আমার প্রেমিকা হবে? চিরকুটটা দেখেই ছোট খুশিতে আত্মহারা হয়ে যায়। খুশিতে সে ঘুমন্ত থনরূপের গালে চুমু খেয়ে দেয়। উইন নিজের রুমে গিয়ে টেবিলে মন খারাপ করে বসেছিল। সে পুডের বলা কথাগুলো নিয়ে ভাবছিল। সে ড্রয়ার খুলে চেকটা বের করে, কিন্তু হয়তো সন্দেহজনক কিছু না পেয়ে আবারও চেকটা রেখে দেয়। চেক রাখার পর তার নামান্টির মোবাইলটার দিকে খেয়াল হয়। এতক্ষণে মোবাইলটা চার্জ হয়ে গেছে। ফোনটা আনপ্লাগ করে অন করতেই ওয়ালপেপারে সে তার নামান্টির ফটোটা দেখতে পায়। উইন আবারও ইমোশনাল হয়ে পড়ে। সে সারা রাত ফোনটা হাতে ধরেই ঘুমিয়ে থাকে। সকালে ঘুম ভেঙে সে ফোনটা ড্রয়ারে রেখে দেয়। তারপর পুডের রুমে যায়। পুড কারোর সাথে ফোনে কথা বলছিল, তাই সে চুপচাপ বেরিয়ে আসে। নাস্তা শেষ করে পুড গার্ডেনে বসেছিল। হঠাৎ পেছন থেকে এসে উইন তাকে একটা হার্ট শেপের লকেট লাগানো চেইন পরিয়ে দেয়। তারপর বলে, এটা আমার স্মৃতি। যদি আমি না থাকি তাহলে এটি তোমাকে আমার কথা মনে করিয়ে দিবে। পুড আঁতকে ওঠে এবং এই ধরনের কথা বলতে নিষেধ করে। তার বাবাও মৃত্যুর আগে পুড চম্পা গাছ লাগানোর সময় তাকে এরকম কথা বলেছিলেন। পুড বলে, আমার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে তুমি আমাকে ভুলে যেও। পুড আবারও উইনকে নিষেধ করে এরকম কথা না বলতে। উইনের কথাতে পুডের বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছিল, যেন কোনো আসুনি সংকেত। উইন পুডকে গার্ডেনে রেখে চলে যায়। এদিকে কারান জুয়াকর্নকে আরও একটা টাকা ভর্তি খাম দেয় এবং বলে, তোমার জন্য এটা লাস্ট কাজ। এবার আমাদের প্ল্যান সাকসেসফুল হলে পুড আর কখনোই সত্যায়রক পরিবারের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। একেবারে তছনছ হয়ে যাবে পুরো পরিবারটা। দুজনেই ভিলেনি হাসি দেয়, যা দেখে বোঝাই যায় তারা আরও সাংঘাতিক কিছু করতে চলেছে। থনরূপ এবং ছোর উইনের কেসটা সম্পর্কে এভিডেন্স ঘাটাঘাটি করছিল। তখন থনরূপকে পুলিশ কমিশনার ফোন করে বলে তারা উইনের সিগনেচার চ্যাকের সিগনেচারের সাথে মিলিয়ে দেখার জন্য পাঠিয়েছে। তাছাড়া তারা আরও একটি এভিডেন্স খুঁজে পেয়েছে, যেটা উইনের জন্য অনেক ভালো ফেভার করবে। আর যে এই কাজটা করেছে তার কপালে খুব দুঃখ আছে। যদিও কমিশনার তখনই বলে না যে তারা কি এভিডেন্স পেয়েছে। কমিশনার শুধু একটি কথাই বলে, কি এভিডেন্স পাওয়া গিয়েছে সেটা জানার জন্য দর্শকদের আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই দর্শক, আমরা এই ড্রামাটির পরবর্তী অর্থাৎ শেষ পর্বটি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। একদিকে হঠাৎ করে উইনের অস্বাভাবিক ব্যবহার, অন্যদিকে কারান আর জুয়াকর্নের সাংঘাতিক কোনো নৃশংস প্ল্যান, তার উপর আবার পুলিশের পাওয়া এমন কোনো এভিডেন্স যা ঘুরিয়ে দিতে পারে কেসের মোড়। বুঝতেই পারছেন, অন্তিম পর্বটি একদম টান টান উত্তেজনাপূর্ণ হতে চলেছে। তাই পর্বটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তী ভিডিও রেডি হওয়া মাত্রই আপনাদেরকে ভিডিওটি আপলোডের টাইম জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।